এসএসসি মামলা যেহেতু যে দুজন বিচারপতি, প্রধান বিচারপতি সহ অপরজন বিচারপতি যিনি এর আগের দিন বেঞ্চে মামলা শুনেছিলেন, আজকে দুজনের বিচারপতির জায়গায় যে প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে তিনজন বিচারপতি নিয়ে আজকে বসেছিল। ফলে খুব স্বাভাবিকভাবে নতুন একজন যেহেতু বিচারপতি এসছেন, সেহেতু তাকে যদি মামলা শোনাতে হয় তাহলে এই বেঞ্চের সামনে, তাহলে তৃতীয় যিনি বিচারপতি আছেন তার সামনে আবার নতুন করে সকলকে সাবমিশন করতে হবে। তার কারণ যা যা সাবমিশন করেছেন তৃতীয় জন বিচারপতি তিনি তো আর সেই সাবমিশন শোনেননি। অতএব এই নতুন করে শুনানি করাটা অর্থাৎ রিহায়ারিং করা একটা অপশন, অথবা পরের দিন সেই যে দুজন বিচারপতি সাবস্টেন্সিয়ালি এই ম্যাটারটি শুনেছেন সেই দুজন বিচারপতির সামনেই আবার মামলাটি হওয়াটা বাঞ্ছনীয়। যেহেতু এই রিহায়ারিং করার অর্থ হলো আদালতের সময় নষ্ট করা, যেহেতু এই বেঞ্চ রয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই পরের দিন যে দুজন বিচারপতি এর আগের দিন ছিল সেই দুজন বিচারপতির সামনে শুনানি সম্ভব হবে। তাই মামলাটি পিছিয়ে গেছে এবং আগামী 15 তারিখ মামলাটি আবার শুনানির জন্য আসবে বেলা 2টোর সময়। কিন্তু দাদা, আমরা বর্তমান সময়ে দেখেছি ডিএ মামলা বলুন, আরজিকর মামলা বলুন, প্রায় সব মামলায় তারিখে তারিখ হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থা তো ধীর কেন? দেখুন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা সেটা খুব স্বাভাবিকভাবে তার একটা নিজস্ব গতি রয়েছে, সেই নিজস্ব গতি মেনেই চলবে। এখানে বিচার ব্যবস্থা যেমন জাস্টিস ডিলেড বিন জাস্টিস ডিনাইড, অপরদিকে জাস্টিস হারিড বিন জাস্টিস বারিড, ফলে এই দুটোর মধ্যে সাম্যতা রাখতে হয়। তবে এসএসসির মামলার ক্ষেত্রে আমি বলতে পারি এই এই যে বিচারপতিদ্বয় এর আগের দিন শুনেছেন, একেবারে সারা দিন ধরে সেই বিচারালয়ে এই মামলাটি, শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুনানি হয়েছে। ফলে সাবস্টেন্সিয়াল হিয়ারিং হয়েছে। আমি মনে করি মামলাটি একেবারে অন্তিম পর্যায়ে, আর হয়তো 2-1টা বা 3টে খুব বেশি হলে শুনানি হলে আশা করবো ব্যাপারটি শেষ হয়ে যাবে এবং রায়দান হয়তো বা হবে। কারণ হচ্ছে যে মামলাটি একেবারে চূড়ান্ত শুনানি, সারা দিন ধরে শুনানি হয়েছে, নতুন করে আর কিছু বলার নেই। আশা করবো যে পরের দিন 1-2টো শুনানি হলেই হয়তো স্কুল সার্ভিস কমিশনের যে ম্যাটারটি সেটি হয়তো সম্পূর্ণ হয়ে যায়। 1-2টো বা 3টে, সেটা বিচারপতিদের উপরে নির্ভর করবে তারা কতগুলো শুনবেন বা যারা যারা সাবমিশন করবেন তারা কতক্ষণ সময় নেবেন, এটার উপর নির্ভর করবে। ফলে এই স্কুল সার্ভিস কমিশনের মামলাটি খুব দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাবে বলে আশা রাখি। অপরদিকে ডিএ মামলাটি, সেটি যেহেতু যে বিচারপতির বেঞ্চে ছিল সেই বিচারপতি রিটায়ারমেন্ট এজ সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য রিটায়ার একেবারে এই মাসের শেষের দিকে তিনি রিটায়ারমেন্ট করছেন। ফলে তিনি যেহেতু রিটায়ার করবেন, রিটায়ারমেন্টে চলে যাবেন, ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি বিষয়টিকে পোস্টপোন করেছেন, মার্চ মাসে রেখেছেন। আর এই ওবিসি মামলাটিও পোস্টপোন হয়েছে। নিশ্চিতভাবেই মামলা পোস্টপোন হলে মামলাকারী বা তার দ্বারা এফেক্টেড পার্টি প্রত্যেকেই তারা হয়তো নিজেরা বঞ্চিত ফিল করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড, এটা যেমন ঠিক করো, জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড। অপর দিক হ্যাঁ নিশ্চিতভাবে পিছিয়ে গেলে এটা কখনোই বাঞ্ছনীয় নয়। কিন্তু এই বিচারালয়ের তো নিজস্ব একটা গতিময়তা রয়েছে, সেই নিজস্ব গতিময়তা অনুযায়ী বিভিন্ন কারণে প্রসিডিউরাল কজে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মামলা বিলম্বিত হচ্ছে। এসএসসির ক্ষেত্রে এটা বেঞ্চ কম্পাইলেশনের জন্যই শুধুমাত্র পরেরটা দিন হয়েছে, অন্য কিছু কারণ সেটা আলাদা বিষয়। বিচারালয়ের একটা পরের ডেটটা আলাদা বিষয়। দেখুন, যারা বলছেন তারা না বুঝে বলছেন যে বাম আইনজীবী ডান আইনজীবী বলে কোনো কিছু হয় না। আইনজীবী আইনজীবী, তিনি কোন একটা পক্ষের হয়ে অ্যাপিয়ার করেন, বলে যে পক্ষের হয়ে অ্যাপিয়ার করছেন সেই পক্ষের হয়ে সওয়াল করবেন, তাদের যা সওয়াল তারা রাখবেন আদালতের সামনে, আদালত বিচার করবে, কোনো আইনজীবী বিচার করে না। তারা হয়তো সিস্টেম সম্পর্কে অবগত নয় বলে হয়তো বলছেন, তাদের হয়তো সেই সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা নেই। কোনো আইনজীবী তারা রায়ও লেখেন না বা কোনো আইনজীবী অ্যাপয়েন্টমেন্টও দেন না, কোনো আইনজীবী অ্যাপ্রুভালও দেন না, কোনো আইনজীবী রেকমেন্ডেশনও করেন না। ফলে এই বিচার ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে হয়তো বা সম্যক ধারণা নেই। তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তাদের। যেহেতু সম্যক ধারণা তো সকলের থাকে না, সেটাই স্বাভাবিক। ভারতবর্ষের তো সেই ভারতবর্ষের সেই অনেক মানুষেরই সেই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি থাকে না, কি করা যাবে। কিন্তু দুর্ভাগ্য যে এরা স্কুলে পড়ান
যদি সত্যি সত্যি তারা শিক্ষক হন, তাদের এই যদি প্রশাসন সম্পর্কে বা বিচারালয় সম্পর্কে বা বিচার ব্যবস্থা সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে, সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এটা বেসিক্যালি তারা পড়াবেন, তারা কি ধারণা দেবে? তাদের নিজেদের মধ্যে যদি ধারণা না থাকে যে বিচারালয় কি, আইনজীবী তার ভূমিকা কি, উম, বা প্রশাসনের ভূমিকা কি, বিচার ব্যবস্থার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা কতটা, তাদের মধ্যে পার্থক্য থাকে, সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্ট কি, এগুলো যদি ধারণা না থাকে, তাহলে কি করে তারা পাঠদান করবেন? বিশেষ করে পরবর্তী প্রজন্মকে কি পাঠদান করবেন? তাদের নিজেদেরই এই সম্পর্কে সম্যক ধারণা নেই। আশা করবো তারা সেই নিয়ে ধারণা গ্রহণ করবেন। বা এবার বুঝতেই পারছেন, অনেকে হয়তো মানে যেমন ধরুন অনেকে সাদা খাতা শিক্ষক রয়েছে, তো তাদের মধ্যে অনেকের ধারণা থাকবে না, সেটাই স্বাভাবিক। তারা প্রমাণ করছে, তো নিজেরাই প্রমাণ করছেন যে তাদের কতটা এই নিয়ে মানে শিক্ষক হিসাবে তারা কতটা নিজেদেরকে তুলে ধরতে পারবেন, তাদের বক্তব্য থেকে সেটা প্রতিভাত হবে। নিশ্চিতভাবে তারা নিজেদের যোগ্য শিক্ষক হিসেবে ছাত্র সমাজের কাছে তুলে ধরতে পারবেন বলে এই আশা রাখি। বিচার ব্যবস্থা চিরকাল আশাবাদী। এটা বিচার ব্যবস্থা রেদার, এখন বিচার ব্যবস্থা অনেক বেশি প্রম্পট, অনেক বেশি দ্রুততার সঙ্গে মামলা সম্পূর্ণ হয়। এখন বিচার ব্যবস্থার মধ্যে একটা গতিময়তা এসছে। না হলে আগে দেখতেন যে অনেক সময় লাগতো নিশ্চিতভাবে, কারণ তার কারণ এই সময় আজকে যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে অনেক কিছু ডিজিটালাইজেশন হয়েছে, অনেক কিছু এই গতিময়তা পেয়েছে এই নতুন টেকনোলজির হাত ধরে। ফলে এখন অনেক সহজ হয়েছে, যেটা আগে বেশ কঠিন ছিল। আগের থেকে তো অনেক বেশি গতিময় হয়েছে, নিশ্চিতভাবে আরো গতিময়তা প্রয়োজন। ল ইজ আ ডাইনামিক প্রসেস, এবং লিগাল প্রসেসটা, এই জুডিশিয়াল প্রসেসটাও একটা ডাইনামিজমের মধ্যে দিয়ে যাবে, সেটাই হওয়া উচিত। তারও একটা গতিময়তা থাকা উচিত। নিশ্চিতভাবে গতিময়তার মধ্যে দিয়ে এই ব্যবস্থা যাচ্ছে বলে এটা প্রতিদিন ইভলভ করছে। সেটা 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 আদালত রায়দান করবে, আমি তো রায়দান করবো না। আমি একটা পক্ষের হয়ে সওয়াল জবাব করি মাত্র, একটা পক্ষের হয়ে আদালতের সামনে নথিপত্র নিয়ে সওয়াল করা মাত্র একটা কর্তব্য। সেটাই একজন আইনজীবীর কর্তব্য। রায় দান করে বিচারপতিরা, বিচারালয় রায় দান বলে সেখান থেকে যা রায় আসবে সকলকেই মানতে হবে। আর বিশেষ করে যেহেতু সুপ্রিম কোর্ট, সেটা সর্বোচ্চ ন্যায়ালয়, যা রায় প্রদান করবে সেটা সকলের জন্যই বলবৎ হবে।